প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। দর্শক, মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন নিজেকে নতুন করে মূল্যায়ন করার সময় হয়, তা হচ্ছে 40-এ এসে অনেকের মধ্যে আসে হতাশা, ভাবে কি করলাম জীবনে। সমস্যা শুরু হয় ঘুম নিয়ে বা বিভিন্ন ধরনের পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার নিয়ে। তাকে আমরা বলি মধ্যবয়সী সংকট বা মিডল এজ ক্রাইসিস। আজকে এই মিডল এজ ক্রাইসিসকে নিয়েই আমরা কথা বলতে যাচ্ছি এবং আমাদের সাথে কথা বলতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মনিরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক হিসেবে আছেন মেডিসিন বিভাগ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। দর্শক, আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারতে কল করে। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। মিডল এজ ক্রাইসিস বা মধ্যবয়সী সংকট, এই বিষয় নিয়ে কিন্তু আসলে খুব একটা কথা হয় না, অথচ এই সমস্যায় ভুগে দেশের অধিকাংশ এই বয়সী মানুষ। তো প্রথমে একটু জানতে চাই, এই মধ্যবয়সী সংকট বা মিডল এজ ক্রাইসিস বলতে কি বোঝায়? থ্যাংক ইউ। একটা অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। মিডল এজ ক্রাইসিস একটা সাডেন চেঞ্জ, মানুষের মানসিক, শারীরিক, মনস্তাত্ত্বিক এবং আবেগতাড়িত ইমোশনাল একটা চেঞ্জ আসে, যে চেঞ্জটা আসে 40 থেকে 60 বছরের মধ্যে। হঠাৎ করে মানুষ ফিরে তাকায় পিছনের দিকে যে আমি কি চেয়েছি, কি চেয়েছিলাম, আর কতটুকু পেয়েছি, আমার সামনে আর কতটুকু সময় আছে, আমার কেরিয়ারে আর কতটুকু সময় আছে, আমি আর কতটুকু যেতে পারবো। এই একটা তার মধ্যে একটা এটা নিয়ে, কেরিয়ার নিয়ে একটা চিন্তা আসে, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা আসে, এবং ব্যক্তিগত সম্পর্ক সেটা নিয়ে তার মধ্যে একটা পরিবর্তিত চিন্তার বিকাশ ঘটে। এই যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকেই মূলত মিডল এজ ক্রাইসিস বলা হয়ে থাকে। আমরা তো সবসময় বলি যে সমস্যা এক ধরনের ব্যাপার, আবার রোগ আরেকটি। তো মিডল এজ ক্রাইসিস যখন হচ্ছে তখন কি এটা কি রোগের পর্যায়ে পড়বে নাকি রোগের আগে সমস্যার পর্যায়ে পড়বে? রোগগুলোকে সাধারণত আমরা বলি যে ডিসঅর্ডার কিংবা সিনড্রোম, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে মিডল এজ ক্রাইসিস, মধ্যবয়সী সংকট। এটাকে কিন্তু সিনড্রোমও বলা হয়নি, এটাকে কিন্তু আর এটা কী বললাম যে ডিজিজ কন্ডিশন, এটা বলা হয়নি। যে এটা একটা কিউরেবল এবং এটা খুব ইজিলি ম্যানেজেবল একটা সমস্যা। এটা কাজেই এটা ওইরকম কোনো সিরিয়াস কোনো অসুখ না। বাট মেজরিটি অফ দ্য পিপল, যেমনটা আপনি ইন্ট্রোডাকশনের সময় বলছিলেন যে কম বেশি এটাতে সবাই ভোগে, বাট এটা আমাদের মেন্টাল হেলথের একটা অংশ, মানসিক স্বাস্থ্যের একটা অংশ, বাট মারাত্মক কিছু আমার কাছে বলে মনে হয়নি। ধন্যবাদ। এই সময়টিতে এসে যখন এই আচরণগত পরিবর্তন হয়, অনেকেই কিন্তু বলে যে বুড়ো বয়সের ভীমরতি, এবং বলে যে এই সমস্যাগুলো তো আসলে সমস্যা না, কেন এরকম করছে, নিশ্চয়ই পিছনে অন্য কোনো কারণ আছে। আসলে কি অন্য কোনো কারণে হয় নাকি এটি বয়সের এই সময়কার সমস্যা হিসেবেই ধরা হয়? মানে আপনার প্রশ্ন থেকে যেটা বুঝলাম যে আপনি তার কারণ জানতে চান, কেন হয় এটা। তার আগে একটু আলোচনা করেনি যে আসলে কি হয়, জি, তারপর তার কারণে যাই। ঠিক আছে? জি জি, অবশ্যই। একটা হচ্ছে যে সে যে হিসাব করছে, তার যে কেরিয়ারে আছে সেখানে একঘেয়েমি মনে হয়। সে হয়তো এখন 50, তার কেরিয়ারে আর প্রোগ্রেশন হচ্ছে না। অথচ নতুনরা যারা ঢুকেছে তাদের হুটাহুট প্রমোশন হচ্ছে, নতুনদের মধ্যে নতুন কনসেপ্ট চলে এসছে, নতুন প্রযুক্তি চলে এসছে, তারা ওটার সাথে অ্যাডাপ্টেড, হি ইজ নট অ্যাডাপ্টেড। জি, সেই জন্যে তাকে ধীরে ধীরে দেখা গেল যে নতুন একটা ছেলে তার চেয়ে 15 বছরের ছোট, ওটা র্যাপিডলি এগিয়ে যাচ্ছে, ইনি এগিয়ে যেতে পারছেন না। তখন চিন্তা করে যে কেরিয়ারে একটা চেঞ্জ আনবেন তিনি। একটা উদাহরণ দিই, প্রথমে ডক্টরদের একটা উদাহরণ দিই। আমার এক ডক্টর ফ্রেন্ড না, পরিচিত,
আমরা যখন একসাথে এমবিবিএস পাশ করলাম, তিনি একটি এনজিওতে জয়েন করলেন এবং আজ থেকে প্রায় 23 বছর আগে তিনি 20,000 টাকা স্যালারিতে জয়েন করলেন। তখনকার সময় অনেক বেশি। সেখানে বিসিএস করে যারা সরকারি চাকরি ঢুকেছে তাদের স্যালারি ছিল তখন 7,000। হি ওয়াজ আর্নিং প্রিটি গুড। তো এটুকুই জানি। 23 বছর পরে তার সাথে দেখা, সেদিন বিসিপিএস এর লাইব্রেরিতে আমি লিফটে করে উঠছি, তিনিও উঠছেন, তার হাতে মোটা মোটা বই পুস্তক। তো আমি বললাম যে কী ব্যাপার? বলল যে এখন তো দেখলাম যে অনেক ব্যাক বেঞ্চার স্টুডেন্টরা আমার সাথে যা ছিল তারা এমডি করেছে, এমএস করেছে, এফসিপিএস করে রাতভর রুগী দেখে অনেক আর্ন করছে। আমরা তো আসলে বুঝতে পারিনি সেই সময়ে বেশি টাকা বেতনের চাকরি পেয়েছি, চলে গিয়েছি ওটাতে। এখন আর ভালো লাগছে না যে সকালে এক সময় যাওয়া, বিকালে আবার আসা, বসকে খুশি রাখা। এখন মনে হচ্ছে যে ওই চাকরি ছেড়ে দিয়েছি, এখন মনে হচ্ছে একটা ডিগ্রি করি। তো ওনার জন্য হয়তো এটা ঠিক আছে, তার বাস্তবতার, কিন্তু সবার ক্ষেত্রে কেরিয়ার পরিবর্তন 40-এর পরে ইজ ভেরি রিস্কি। যে আপনি যে কেরিয়ারটা 40 বছর পর্যন্ত আপনি যেখানে কাজ করেছেন তার অনেক অলিগলি আপনি জানেন, ওই কাজটার অনেক কিছু আপনি বুঝেন। হঠাৎ করে নতুন করে কোনো পেশায় যদি আপনি যান, তা ইনি ডাক্তারি পড়েছেন, আবার ডাক্তারি লাইনে আছেন, ঠিক আছে, এটা ওনার ক্ষেত্রে হয়তো বাস্তব। এক ব্যাংক, অ্যাটলিস্ট 3 জন ব্যাংকার, ব্যাংকের বড় কর্মকর্তা আমার পরিচিত, একজন আমাকে বললেন যে মনির ভাই আমাকে একটা চাকরি দেন। তা আমি বললাম কেন, ভালো চাকরি করছেন, চাকরি দিব কেন? বলল যে আমি হচ্ছি সুদী ব্যবসার হিসাব রক্ষক, তারপরে টার্গেট, তারপরে সেই ব্রাঞ্চের টার্গেট মিট করানো, 19 থেকে 20 হলে বসের ধমক শোনা, চাকরি চলে যাবে সেই অনিশ্চয়তা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এখন যদি এটা চাকরি দেন তেমন তো আবার চাকরি করতে আসছেন, তাহলে কি করা যায়, একটা ব্যবসা করি, একটা দোকান নেই। আরও একজন স্ট্যান্ড করা, দুটা স্ট্যান্ড করা, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফার্মাসিস্ট, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, তিনি ফার্মা ইন্ডাস্ট্রির একজন স্টার মার্কেটিয়ার ছিলেন। গত 2 বছরে তিনি 3টা কোম্পানি চেঞ্জ করেছেন। তাকে জিজ্ঞাসা করলাম কোম্পানি চেঞ্জ করছেন কেন? যে আমাকে এক্সিস্টিং কোম্পানি ভালো ইভ্যালুয়েশন করছে না, আমার প্রমোশন হচ্ছে না, আমি আরও বেশি ডিজার্ভ করি। লাস্ট আর একটা কোম্পানিতে আসলেন, সেখান থেকে উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ছেড়ে দিয়েছেন। কি করছেন এখন? লক্ষ্মীবাজারে কাপড়ের দোকান দিয়েছেন। এই যে পেশা পরিবর্তনের একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে দেখা যায়, এবং ইটস বিগ জাম্প আমি বলবো। এটা যদি নতুন ব্যবসায় গিয়ে সুবিধা করতে না পারে, 50 ইয়ার্স এইজ একটা প্রোডাক্টিভ এইজ। এই বয়সে মানুষের যথেষ্ট কর্মদক্ষতা থাকে, মানুষ কাজ করবে, আর্ন করবে, কিন্তু পেশা পরিবর্তনজনিত কারণে যদি কোনো কারণে স্লিপেজ হয়ে যায়, তাহলে তো এটা ডিজাস্টার হয়ে যেতে পারে ফ্যামিলির জন্যে, ফিনান্সিয়াল লস হতে পারে। কাজে এটার ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। আরেকটা পরিবর্তন যেটা আসে যে ডিসস্যাটিসফ্যাকশন, একটা অসন্তুষ্টি এক্সিস্টিং রিলেশনশিপের প্রতি, এবং এটাকে অনেক বড় করে দেখা হয়। মিডল ইস্ট ক্রাইসিস বলতে মানুষ আসলে ওইটাকেই বুঝে, সাধারণ মানুষের, কিন্তু এটা না। এই যে চাকরি পরিবর্তন, পেশা পরিবর্তন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এরকম উদাহরণ এসছে, এরকম মানুষের সাথে কথাবার্তা হয়েছে একজন চিকিৎসক হিসাবে, যে 50 বছর বয়সে তিনি একটা বিয়ে করেছেন পরিবারকে না জানিয়ে, এবং পরিবার যখন জানলো তার সাথে তো বিরাট মানে ক্যাজুয়ালিটি হয়ে গিয়েছে, এরকম মারামারির পর্যায়ে চলে গিয়েছে। সন্তানরা তাকে বয়কট করেছে, তার স্ত্রী বয়কট করেছে, মানে সে কিছুটা আইসোলেশনের মতোই হয়ে গিয়েছে তার। কিংবা ধরেন যে ওয়ার্ক প্লেসে একটা অনৈতিক সম্পর্কে অনেকে জড়িয়ে গিয়েছে অ্যারাউন্ড 50 ইয়ার্সে, ঠিক আছে। তো সেটাও তার জবের জন্য একটা ইনসিকিউরিটি বা তার সোশ্যাল স্ট্যান্ড পয়েন্টের জন্য একটা সমস্যা। এইসব সমস্যা একটু মিডল ইস্ট ক্রাইসিসের একটু ডিফিকাল্ট, এগুলোকে এনকাউন্টার করা একটু সমস্যার। বাট এটা আমাদের দেশে যতটা সমস্যা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেটা কোপ আপ করা অতটা সমস্যা না। ওখানে সঙ্গী পরিবর্তন একটা ইজি প্রসেস, ইচ্ছে হলো থাকলো, ইচ্ছে হলো না থাকলো না। ছেলে মেয়ে অনেকেই নেয় না, অনেকেরই ছেলে মেয়ে নাই, কাজে তাদের জন্য অনেক সহজ এটাকে কোপ আপ করা। বাট এখানে কোপ আপ করাটা একটু ডিফিকাল্ট। পার্সোনাল রিলেশনশিপে আরেকটা হচ্ছে যে লাইফস্টাইলে একটা চেঞ্জ আসে, লাইফস্টাইলে চেঞ্জ আসে, সেটাও তার সোশিও ইকোনমিক অবস্থার উপর ভিত্তি করে সেই চেঞ্জটা আসে। দেখা গেল যে সে হঠাৎ করে তার হেয়ার স্টাইল চেঞ্জ করে, একটা ইয়াং ছেলের মতো করে
তার হেয়ার স্টাইল নিয়ে আসলো, সে চুলে রং করতো না, এখন রং করতে শুরু করলো। দাড়ি ছিল যে দাড়ি শেভ করে ফেলেছে। ওয়াইফ কমপ্লেন করেছে আমাকে যে সে তার দাড়ি ছিল, তার চুলে সে মেহেদি দিত, এখন সে কলব দিচ্ছে, কলব দিলে নামাজ হয় না। তার দাড়ি ছিল, ওটা সুন্নত, সে দাড়িটা শেভ করে ফেলেছে। তারপরে সে আগে লুজ শার্ট প্যান্ট পরতো, সে লুজ শার্ট প্যান্ট ছেড়ে সে এখন টি শার্ট, স্কিনি জিন্স। তার একটা সুন্দর ঘড়ি ছিল, সেটা বাদ দিয়ে সে এখন স্পোর্টি ঘড়ি কিনেছে। আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে সামথিং রং, মানে তার সে কিছু একটা লুকায় টুকায় কিছু একটা করছে। সমাজও কিন্তু বাঁকা চোখে দেখে যখন একটু বাঁকা এরকম চোখে দেখছে। তো আমি, পরিবর্তন আনে। তারা কাপল আমার সাথে একসাথেই ছিলেন। তো আমি বললাম যে ইনি ম্যাডাম যে দাবি করছেন তার পক্ষে আপনার কিছু বলার আছে? বললো যে আসলে এটা একান্তই তার সন্দেহ। আমার কাছে ইচ্ছে হয়েছে যে আমি যখন আমার পাকা দাড়ি দেখি, আমার চুলগুলো পড়ে গেছে, চোখের কোণে ভাঁজ, চামড়ায় ভাঁজ, চামড়া একটু ডার্ক হয়ে গিয়েছে, এসব দেখে আমার ভালো লাগে না। মানে আমার নিজকে আমি বৃদ্ধ দেখতে চাই না, আমার নিজকে আমি ইয়াং দেখতে চাই, আমি আরও কাজ করতে চাই। তো পজিটিভ চিন্তা, এটা তো ভালো কথা। তো কিন্তু তার ওয়াইফ তাকে সন্দেহ করতে শুরু করেছে, বা এরকম হাজব্যান্ড এসে কমপ্লেন করেছে যে আমার স্ত্রীর জন্য আমি একসময় অনেক লিপস্টিক, পারফিউম, কসমেটিক্স এনেছি। মানে ইনি একজন প্রফেশনাল, মানে চাকরি করতেন, বড় কর্পোরেট জব করতেন ওই ভদ্র মহিলা। বলে যে তাকে দেখতাম যে খুব দৌড়ে যাচ্ছে কাজে, আবার কাজ থেকে আসছে, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করছে, পিক করছে। এখন সে হঠাৎ করে এরকম পারফিউম ইউজ করছে, নিজের টাকা দিয়ে সে লিপস্টিক কিনছে, এটা সেটা করছে। আমার কাছে মোটেও জিনিসটা ভালোভাবে আমি দেখছি না, আমার মনে হচ্ছে সামথিং গোয়িং রং। তো তাকেও জিজ্ঞেস করা হলো যে আসলেই কিছু খারাপ কিছু যাচ্ছে? বলো যে একদম না, যে আমি দেখলাম যে আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, এক বাচ্চা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চলে গিয়েছে, আরেক বাচ্চা আরেকটা সিলেটি মেয়েকে বিয়ে করে লন্ডনে সে এস্টাবলিশড হয়ে গিয়েছে। এই যে পরিবার খালি হয়ে যাওয়া, এই জিনিসটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম। নেস্ট মানে কি? পাখির বাসা। এই যে পাখির বাসার মতো সন্তান হাজবেন্ড নিয়ে সে বড় হয়েছে, হঠাৎ করে ছেলে মেয়েদের এই যে স্বাধীনতা চলে যাচ্ছে। এখন তো ছেলে মেয়ে দুইটা, ছেলে হোক মেয়ে হোক, এখন অধিকাংশ শিক্ষিত পরিবারে দুটা ছেলে মেয়ে। এখন একটা মেডিকেল পড়তে চলে গিয়েছে চিটগং, আর একটা মেয়েকে সিলেটি, লন্ডন বেসড একটা মেয়েকে বিয়ে করে চলে গিয়েছে ওখানে। সে এটার জন্য এটাও একটা মিডল ইস্ট ক্রাইসিস। এটা মিডল ইস্ট ক্রাইসিস একটা কারণ, আপনি যে কারণটা জানতে চেয়েছেন। তো তার মধ্যে বলল যে এখন আমি আয়নার সামনে গিয়ে দেখি যে আমি অনেক ফ্যাট হয়ে গিয়েছি, আমার চামড়া কুঁচকে গিয়েছে, আমার কাছে এটা ভালো লাগছে না। সেই জন্য আমি এখন, বাচ্চাদের তো প্রেশার নেই, আর কাজ তো জীবনে অনেক করেছি, ওই যে কাজ নিয়ে অসন্তুষ্টি, যে কাজের পিছনে মানে দৌড়ায়, তো জীবনের সুন্দরতম সময়টাকে আমি এনজয় করতে পারিনি। সেই সময় আর্ন করব, কাজ করব, এগুলো করতে 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 এখন মনে হচ্ছে যে একটু ঠিক আছে, একটু এনজয় করি, একটু একটু ইন্ডলজ করি। কিন্তু এখন তার সন্দেহ শুরু হলো এটা নিয়ে। ব্যাপারটা খুব সিম্পল, আপনি সিম্পলি চিন্তা করলে সিম্পল, বাট এটা কমপ্লিকেটেড হতে পারে। এই যে এখন যদি সন্দেহের সৃষ্টি হয় আর ওটা নিয়ে খুব সিরিয়াস কিছু হয়ে যায়, সেই জন্যে এটা হয়। আরেকটা সমস্যা আছে, সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে শুধু এক্সপেন্সিভ লাইফস্টাইলের প্রতি মানুষের একটা ঝোঁক চলে আসে। সেটা একটা লিপস্টিক কিনা বা পারফিউম কেনার মধ্যে না। একটা গাড়ি আছে, দেখা গেলো যে ওটা বিক্রি করে, লোন করে আরও টাকা একটা স্পোর্টি গাড়ি কিনেছে অ্যাট দ্য এজ অফ 55। বাট তার যখন স্পোর্টি এজ ছিল তখন সে ছোটো একটা মারুতি গাড়ি করে চলতো। এটা কেন করলেন? ওনার পছন্দ হচ্ছে না, ওয়াইফের পছন্দ হচ্ছে না এই খরচ করাটাকে। বললো যে জীবন তো শেষই হয়ে গিয়েছে আমার। এই যে চিন্তা, দেখুন পিছনের দিকে তাকাচ্ছে, অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে কি বলেছে, কথাটা খুব সুন্দর, যে জীবন আকাশে মধ্যাহ্ন পেরিয়ে সূর্য প্রায় অস্তাচল। সে ফেসবুকের স্ট্যাটাসটা আমাকে দেখালো, তার স্ত্রী খুলে। তো দেখে মানে তার মধ্যে চিন্তা এসেছে যে আমার জীবন আকাশের সূর্য মধ্যাহ্ন পেরিয়ে গিয়েছে, অর্থাৎ এখন বিকাল হয়ে গেছে। এখন যদি আমি একটু এনজয় না করি, এখন যদি ছোটোবেলা থেকে একটা স্পোর্টি গাড়ির তার ইচ্ছা ছিল, সে অ্যাফোর্ড করতে পারেনি, এখন সেটা অ্যাফোর্ড করছে, বা আরও এক্সপেন্সিভ জিনিসপত্র কেনা। এবং ওই যে বললাম লাইফস্টাইলের মধ্যে এখন সে ব্র্যান্ড খুঁজে। একই ট্রাউজার হয়তো একটা $50 কিনা যায়, এখন সেটা $300 দামের একটা জিনিস হয়তো
সে কিনছে একই জিনিস, তো এটা হয়তো তার পার্টনারের ভালো লাগছে না বা তার পরিবারবর্গের অন্যান্যদের ভালো লাগছে না, এটা হতে পারে, বা তার জন্য তার ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, লোন বাড়তে পারে। এই সমস্যাগুলো অনেক সমস্যা হয়, তার মধ্যে এই তিনটা বিষয়, একটা কেরিয়ার, একটা সঙ্গী, আর একটা হচ্ছে ধরেন যে এক্সপেন্সিভ লাইফস্টাইলের প্রতি একটা আকর্ষণ, এই তিনটা হচ্ছে মূল ম্যানিফেস্টেশন। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছিলেন তো বেশিরভাগ দেখা যাচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে, নারীদের ক্ষেত্রে কি হয়? একদম মানে একতালে হয় এটা, মানে সবার ক্ষেত্রেই হয়। ওই যে বললাম ওই ভদ্রমহিলার কথা, তিনি তো বললেন যে এতদিন তো মানে জীবনের সুন্দরতম সময় সে বলেছে কোনটাকে, যে সময় তার গায়ে শক্তি ছিল, সৌন্দর্য ছিল, ওই সময়টায় শক্তি সৌন্দর্যকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেনি, ইনি কর্পোরেট জবে সেই সময়টা দিয়ে এখন দুঃখ করছে। এটা তো মিডল ইস্ট ক্রাইসিসের কথাটা ডেফিনেশনের ভিতরেই পড়ে গেল। এখন সে বলল যে এখন তার চামড়ায় ভাঁজ চলে এসছে, তাই সে সেটাকে ঢাকার চেষ্টা করছে, ফিলার ব্যবহার করছে বা বিউটি ডার্মাটোলজিস্টের কাছে দৌড়াদৌড়ি করছে, যেটা তার হাজব্যান্ডের ভালো লাগছে না। হঠাৎ করে তার দুশ্চিন্তা, কী ব্যাপার, জীবনে তাকে একটা জোর করে একটা পারফিউম ব্যবহার করাতে পারিনি, এখন সেটা কেন করছে। তবে একটু ম্যানিফেস্টেশনের একটু পার্থক্য আছে। নতুন নিউ রিলেশনশিপটা সার্চ করা দুজনের ক্ষেত্রেই সমান আছে। কেরিয়ার নিয়ে যে ফ্রাস্ট্রেশনটার কথা বললাম, এটা পুরুষদের বেশি হয়। আর যে এমটি নেস্ট সিনড্রোমের কথা যেটা বললাম, যে ছেলে মেয়ের বড় হয়ে যাওয়ার কারণে যে, এটা মায়ের মধ্যে বেশি আসে। আচ্ছা, এটা মায়ের মধ্যে বেশি আসে, বাট দুই পক্ষেরই, নারী পুরুষ সবাই এটা নিয়ে এফেক্টেড কম বেশি। শুধু বলা যাবে না যে ইটস এ প্রবলেম, শুধুমাত্র পুরুষেরই না, মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে। হয়। দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো আমরা প্রকাশটা বেশি দেখি শহুরে অঞ্চলে, কিন্তু আমাদের দেশের একটা বড় জনগোষ্ঠী আছে এখনো যারা গ্রামে থাকছেন, তাদের ক্ষেত্রে কি প্রকাশভঙ্গি খুব একটা দেখা যায়? আনফর্চুনেটলি তো আমিও শহরে থাকি, শহরের মানুষের সাথে কথাবার্তা এনকাউন্টার হয়, তাদের হওয়ার কথা, মানুষ তো সবাই এক, গ্রামের মানুষ আর শহরের মানুষ। তবে শহরের মানুষরা তো বেশি ক্যারিয়ারিস্ট, লাইফস্টাইলটা তাদের, গ্রামের মানুষ সবার লাইফস্টাইল একরকম, সেখানে তাদের দেখার সুযোগও কম, এক্সপেন্সিভ লাইফস্টাইলের সুযোগ সেখানে নেই। আমার মনে হয় যে মিডল এজ ক্রাইসিস সেখানে কম, আবার বহু বিবাহের কথা চিন্তা করেন ওখানে বেশি আছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ গ্রাম শহর দুই জায়গাতেই আছে, কাজেই তারা এর বাইরে আমি মনে করি না। বাট আমার কাছে এক্সাক্ট কোনো স্ট্যাটিস্টিক্স নেই, বাট বাই ডেফিনিশন, বাই সায়েন্স, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বিশ্লেষণ করি, আমি চিন্তা করি, তাহলে ঠিকই আছে, গ্রামের মানুষের মধ্যেও সেটা অবশ্যই আছে। কিছু কিছু কারণ আপনি বললেন, তো দেখা যায় যে কিছু কিছু উপসর্গ এই অনুযায়ী দেখা যাবে, কিছু উপসর্গের কথা আপনি বলেছেন, এর পাশাপাশি আর কি কি হতে পারে? কারণ আপনি কারণ জানতে চেয়েছিলেন। কারণ আছে যে এটা মানসিক কারণ। প্রথমে আমরা মানসিক কারণগুলো নিয়ে যদি একটু কথা বলি, এটাকে একদম মেডিকেল সায়েন্সে বলে যে আইডেন্টিটি ক্রাইসিস। ধরেন মানসিক কারণগুলোর মধ্যে ওই যে বললাম সেলফ ইভ্যালুয়েশন, এটা একটা নর্মাল প্রসেস, আপনি হয়তো করেন, আপনি হয়তো সেই এজ গ্রুপে নাই, কিন্তু তারপরও যে ধুর অনেক বেশি খাটাখাটি করে আমার অনেক কম আর্নিং হচ্ছে, ওই ছেলেটা তো ব্যাক বেঞ্চার ছিল, ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, হি আর্নস মোর দেন মি, এটা হিসাব আসতেই পারে, ঠিক আছে। বাট এটা যখন চরম পর্যায়ে চলে গিয়ে একদম কেরিয়ার চেঞ্জের কথা চিন্তা করে মানুষ, সেটা খারাপ। তাছাড়া ধরেন যে কিছু শারীরিক পরিবর্তন আসে মানুষের, আফটার 40 তো মানুষের হরমোন লেভেল কমতে থাকে, চামড়ায় ভাঁজ আসতে থাকে, চুল পড়ে যায়, চুল গ্রে হয়ে যায়, মানে সাদা হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়। তো এগুলো যখন সে দেখে যে তার পিতামাতা মারা গেছেন অনেকেরই, তারপরে তার আশেপাশে যেসব সিনিয়ররা যাদেরকে চাচা মামা ডাকতো তার অনেকেই নেই, সেটা হিসাব করে যে নেক্সট টেনর তো আমার জন্য, মানে আমি এখন নেক্সট আমি। তো এটা একটা চিন্তা তার মধ্যে, মৃত্যু চিন্তা, ভালো জিনিস, খারাপ কিছু না মৃত্যু চিন্তাটা। মৃত্যু চিন্তা মানুষকে লাগাম দিতে সাহায্য করে, অ্যাগ্রেসিভ লাইফস্টাইল থেকে এটা মানুষকে অনেক সময় ফিরিয়ে রাখে।
বাট মৃত্যু চিন্তা যদি খুব মারাত্মক পর্যায়ে এসে আপনি কাজই করতে পারছেন না, মরার ভয়ে সব কিছু ছেড়ে দিয়েছেন। ওই যে ব্যাংকার বললো যে আমি এখন এই ব্যাংকিং জবই করব না, এখন এটা সুদের ব্যবসা। হঠাৎ করে সে কিন্তু এই ব্যাংকিং জবের জন্য এমন কোনো পলিটিক্যাল লিডার নাই তার এলাকার যার কাছে না গিয়েছে যে আমি ব্যাংকেই আমার চাকরিটা করা লাগবে, ঠিক আছে। তারপরে মেলা কষ্ট করে সেই ব্যাংকের চাকরিটা নিয়ে একটু ভালো করছে, ম্যানেজার হয়েছে ভালো একটা ব্রাঞ্চের। বাট এখন বলে যে আমি তো সুদের ব্যবসার মধ্যে আছি, সব মানুষের টাকার সুদের হিসাবপত্র আমি রাখি, এটা করে দিচ্ছি আমি। তো সে যখন আয়নায় নিজকে দেখে, সে সামনে দেখে যে আমার সামনে খুব একটা সময় নেই, আমার যা করার করে নিতে হবে এখন। এই যে যৌবন শেষ হয়ে যাচ্ছে, এটা মানুষ মেনে নিতে পারে না। মানুষের জীবনের সুন্দরতম সময়টা সম্ভবত তার ইয়ত, তার যৌবনটা। এই যৌবন ফুরিয়ে যাচ্ছে, মানে সে ফিল করে স্টিল আই হ্যাভ ইয়ত, বাট এটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই চিন্তাটা মানুষের মধ্যে ওই সময়ের মধ্যে আসে, এবং ওটা আসলে একটা বিরাট ড্রাইভার এই মিডল এজ ক্রাইসিসের। 40-এর পরে হরমোনগুলো, টেস্টোস্টেরন কমতে থাকে, এস্ট্রোজেন প্রোজেস্টেরনও কমতে থাকে। সেগুলোর কারণে 45-এ তো বলা হয়ে থাকে যে মেনোপজি হয়ে যায়। এই যে হরমোনের পরিবর্তন, এই হরমোনের পরিবর্তন তার মনের মধ্যে পরিবর্তনের সৃষ্টি করে। মাসল পাওয়ার কমে যায়, সে দৌড়ে কি আর বাসে উঠতে পারে না। এগুলো ইম্পর্টেন্ট কারণ। এবং যে এটা একটা বাস্তব যে একজন লেডি তার মিররে দেখলেন যে তার স্কিনের টোনটা অনেক টেক্সচার ভাঁজ পড়ে গিয়েছে, চুলগুলো গ্রে হয়ে যাচ্ছে। তো তিনিও ধরেন যে সেটা মানতে পারছেন না, যে আমি এখন বুড়ো হতে চাই না। তাহলে দেখেন যে আরো কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিনে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে কথা হচ্ছে মধ্যবয়সী সংকট বা মিডল এজ ক্রাইসিস। আমাদের সাথে আছেন ডাক্তার মনিরুল ইসলাম খান। আমরা কথা বলছিলাম মিডল এজ ক্রাইসিসের বিভিন্ন ধরনের কারণ নিয়ে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু উপসর্গ প্রকাশিত হয়, সেই উপসর্গগুলোর ব্যাপারে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি উপসর্গগুলো তো বলা হয়েছে, কারণের সাথে সাথে উদাহরণ দিয়েই সেগুলো বলেছি। তবু আমি আবার একটু সামারাইজ করে বলি। একটা হচ্ছে মানসিক, একটা আচরণগত, এবং কিছুটা শারীরিক। মানসিকের মধ্যে ওই যে বললাম, ফিরে তাকানো পিছনের দিকে, ডিস্যাটিসফ্যাকশনের একটা লিস্ট তার মধ্যে থাকে, যে কি পেলাম আর কি পেলাম না, আরও কি পাওয়ার ছিল। এইটার যে একটা হিসাব কষা, এটা তাকে বিষণ্ণতায় তাকে একটু নিমগ্ন করে ফেলে। আরেকটা হচ্ছে যে সে ওই যে বললাম, নতুন করে সে কিছু করতে চায়, পেশা পরিবর্তন করতে চায়, চাকরি ছেড়ে দেয়, বিজনেসের চিন্তা করে, ঠিক আছে, নতুন কোনো এক্সপেরিয়েন্স নিতে যায়, বলে যে এই বয়সে এখন সে বিদেশে যাবে, সেখান থেকে স্কাই ডাইভিং করবে, ঠিক আছে, যে তার মানি দিয়ে সে স্কাই ডাইভিং করবে বা এরকম আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিতে যাবে, নতুন কোনো এক্সপেরিয়েন্স করতে চায়। বা এখন সে বললে যে এটা বড়শি দিয়ে নদীর মাঝখানে গিয়ে সারাদিন ভর সে ফিশিং করবে, ওই রকম একটা জিনিস আসে। আচরণগত পরিবর্তন, এটাই মানসিকের সাথে যে আচরণ, এটা তো একটা আচরণগত পরিবর্তনই। এই জিনিসগুলো যে বললাম, এক্সপেন্সিভ লাইফস্টাইল। যদি এইরকম ধরনের উপসর্গ দেখা যায়, স্বাভাবিকভাবে এটি কিন্তু আমাদের পরিবার যদি বলি বা সমাজ বলি, খুব একটা ভালো চোখে দেখে না বা একটু সন্দেহের চোখে দেখে। এবং অনেকেই বলে যে না, আপনার চিকিৎসার প্রয়োজন হতে পারে বা চিকিৎসকের কাছেও নিয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই চিকিৎসকের কাছে যায় না। কখন চিকিৎসকের কাছে যাওয়াটা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, এটা চিকিৎসকের, যদি সে একদম টিপিক্যাল ডিপ্রেশনে পড়ে যায় এটা নিয়ে, যে একেবারে
এমন ডিপ্রেশন, যে ডিপ্রেশন তো বুঝেন এটা মারাত্মক জিনিস, যে তার কেরিয়ার নিয়ে যদি সে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, একদম চাকরি টাকরি ছেড়ে দিয়ে নতুনটাও কিছু করতে পারছে না, বা চাকরি অ্যাবাউট টু রিজাইন ফ্রম হিজ এক্সিস্টিং জব, অথবা সে হয়তো তার জমানো মানি দিয়ে সে অন্য কিছু একটা দোকান টোকান কিনে ফেলছে, এতটা খারাপ পজিশনে চলে যায়, তাহলে তার পরিবার এবং তার সাথে যে লোকজন আছে তাদের উচিত হবে যে একজন কাউন্সিলরের কাছে তাকে নিয়ে যাওয়া, তার সাথে কথাবার্তা বলা, তার সাথে কাউন্সিলিং করা, যদি তিনি মনে করেন যে না ঠিকই আছে তার কনসার্নগুলো ঠিক আছে। আদারওয়াইজ মিডল ইস্ট ক্রাইসিস আমি শুনিনি কখনো যে একটা ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, বাট এটা যদি ডিপ্রেসিভ ইলনেসের দিকে যায় ডেফিনেটলি এটার ওই চিকিৎসাটা করতে হবে, এবং কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলর যারা কাউন্সিলিং করে, তাদের প্রফেশনাল কাউন্সিলর আছে, তাদের সাথে কথা বলা যেতে পারে। কিছু শারীরিক পরিবর্তন আসে, যে বলে মাসেল পাওয়ার কমে যাওয়া, এটা তো একটা নর্মাল প্রসেস। যদি ওইরকম কোনো মেজর শারীরিক পরিবর্তন ঘটে যেটাকে কিওর করা যায়, ওইটা যদি কিওর করে দেওয়া যায়, যেমন অনেকেই বলে যে আমার চোখে আগে কি সুন্দর আমি সব দেখতাম, এখন চশমার এত পাওয়ার, ঠিক আছে, ভালো করে একটা তার সেই প্রবলেম তাকে বোঝানো, ইটস এজিং প্রসেস, আপনি ইচ্ছা করলেই আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। ইট হ্যাপেন টু ইউর প্যারেন্টস, এটা আপনার হয়েছে, আপনার সন্তানদেরও হবে, এটাকে আপনি মেনে নিন, ঠিক আছে। চোখে পাওয়ার আসবে, তাই তার মানে এই না যে আপনি চোখে চশমা নিয়েও আপনি যদি মনে করেন যে না আমি কাজ করতে পারবো, আপনাকে কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে কাউন্সেলরের সাথে কথা বলাই যেতে পারে, তাকে বোঝায়। বা আজকে এই যে গণমাধ্যমে কথা বলছি, এটা হয়তো যারা দেখছেন তাদের অনেকেই বলবে যে না এই জিনিসগুলো তো আমাদের হচ্ছে, এই যে আমি বললাম যে এটা কোনো অসুখ না, এটাকে কোপ আপ করা যায়, এটা ম্যানেজেবল, তাহলে তিনিও সেখান থেকে সাহস পাবেন যে না এটা, তিনি হয়তো চিন্তা করবেন, একটু ভাববেন বিষয়টা নিয়ে যে না এতটা কনসার্ন হওয়ার কিছু নেই। তো অনেকেই তো চিকিৎসকের কাছে যেতে চায় না, বা আপনি বলছেন যে হয়তো প্রয়োজনও না হতে পারে, তো তাদের ক্ষেত্রে যদি লাইফস্টাইল মডিফিকেশন বা দৈনন্দিন জীবনযাপনের পরিবর্তনের কোনো উপায় বলে দিতে পারেন? দুইভাবে এটার উত্তরটা দিতে পারে। আমি যে উদাহরণগুলো দিয়েছি ইতিমধ্যেই, এক চিকিৎসকের উদাহরণ দিয়েছি, ইনি এখন পেশা পরিবর্তন, আবার ডাক্তারদের চিকিৎসার কি আছে এখানে, লাইফস্টাইল মডিফিকেশনের কি আছে। আবার ওই যে ব্যাংকার, সে সুদভিত্তিক একটা চাকরি ছেড়ে করেছে, চিকিৎসার কিছু নেই, কাউন্সিলিংটা হচ্ছে মেইন জিনিস। প্রশ্নটা কি ছিল যেন আপনারা আবার একটু রিকল করুন। তাহলে এই যে আমাদের জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রে কি ধরনের লাইফস্টাইল পরিবর্তন মডিফিকেশন আমরা আনতে পারি? যদি এর চিকিৎসার বা এর থেকে উত্তরণের উপায় খুঁজি, তাহলে আমরা যে কথাটা বলি হেলদি লাইফস্টাইল, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো ইলনেসের ক্ষেত্রে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। যেমন পরিমিত ঘুম, নিয়মিত খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম, মেডিটেশন, যোগা, এই জিনিসগুলো কিন্তু খুব ইফেক্টিভ। যে মেডিটেশন, যোগা, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটু সিরিয়াস হলে কাউন্সিলরের সাথে কথা বলা। আরেকটা জিনিস হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে রিকল করা। আচ্ছা, ধর্মীয় মূল্যবোধকে রিকল করা মানে কি, যে হয়তো একটা সময় ছিল সে খুব বেশি খরচ করা, এটা তো ধর্মীয় মূল্যবোধের এগেনস্টে, তাই না? আবার যে নতুন সঙ্গী খোঁজ করা, এটাও তো ধর্মীয় মূল্যবোধের এগেনস্টে, যে কোনো ধর্মীয় মূল্যবোধের এগেনস্টে। সে যদি এটাকে রিকল করে যে না আমি এটা ফেরত, মানে এই ধর্মীয় মূল্যবোধটাকে আমার মধ্যে আনি, তাহলে ভালো হয় না? এটা হয়। সামাজিক মূল্যবোধ, এটাকেও রিকল করা যেতে পারে। আবার এই যে ধরেন পারিবারিক মূল্যবোধ, সন্তানরা চলে যাচ্ছে, কিংবা আরেকটা সমস্যা আছে যে বলো যে সন্তানগুলো মানুষ হয়নি, জীবনে ওদের জন্য এত কিছু করলাম, সারাটা আমার জীবনটা শেষ করে দিলাম ওদের জন্যে, এখন ছেলেমেয়েগুলো কথা শুনে না, ইচ্ছা মতো একটা বিয়ে করে ফেলেছে আমার পারমিশন না নিয়ে, আমার পছন্দ হয়নি তারপরেও বিয়ে করেছে, এটা আরেকটা চলে গিয়েছে, এরকম তোর সারাটা জীবনই আমার একদম নষ্ট, এখন আমি আমার নিজকে স্যাটিসফাই করব, আমি আমার নিজকে আমি 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 ইন্ডলজ করব, এটা একটা জিনিস আসে। তো ধরেন যে একটু একটা রিভাইজ টার্গেট সেট করা,
জি। যে একটা হেলদি রিভাইজ টার্গেট সেট করা, যে না আমি এখন থেকে আসলে এইভাবে চলবো, আমি এইভাবে তার রিসোর্স প্ল্যানিং, আমার কাছে এই রিসোর্স আছে, এইটা নিয়ে আমি আগাবো নতুন জি। একটা, যে এটা আমার ক্ষতি করবে না, আমার ফিনান্সিয়ালি আমাকে বার্ডেনের মধ্যে ফেলবে না, এবং পরিবারকেও নতুন করে এক্সপ্লোর করা যেতে পারে, পারিবারিক মূল্যবোধকে, যেটা লস হয়ে গিয়েছিল না আবার একটু নিজকে বোঝানো, যে চিন্তা করি নতুন করে মানে সঙ্গী পরিবর্তনের আগে আবার চিন্তা করা এবং সঙ্গীকে নতুন করে ইভালুয়েট করা, যদি করা যায় তাহলে এখান থেকে একটু উত্তরণ ঘটানো যেতে পারে। আর থার্ড সেটা হচ্ছে ধরেন যে এমন কিছু অ্যাক্টিভিটিতে আপনি যুক্ত হলেন যেটা পার্টিসিপেটিং, যে ঠিক আছে আমি ইন্ডলজ করার জন্যে একা একা ফিশিংয়ে গেলাম না, কয়েকজনকে নিয়ে গেলাম। একটা গ্রুপ ট্যুরের ব্যবস্থা করেন, অবশ্যই। একটা গ্রুপ অ্যাক্টিভিটি যেখানে এক দল গিয়ে ধরেন যে একটা ক্যাম্প ফায়ার করলো, রাত্রি যাপন করলো, মানে কমিউনিকেশন মানুষের সাথে, জি অবশ্যই। সমবয়সী। জি, কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। যদি আপনাদের বা দর্শকদের কোনো উপকার হয়ে থাকে আমার কথা থেকে। দর্শক, মধ্যবয়সী সংকট এটি একটি সমস্যা নয়, বরং একটি অবস্থার পরিবর্তন। আজকে আলোচনার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।